এবার রাজ্যে হচ্ছে দু দফায় বিধানসভা নির্বাচন, আর সেই দু দফা ভোটের প্রথম দফায় 23শে এপ্রিল ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রে। মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সুজয় হাজরা, আর সেই সুজয় হাজরার রোজনামচা তুলে ধরতে প্রার্থীর পায়ে পায়ে নিয়ে এই প্রোগ্রাম নিয়ে আমরা আজ এসে পৌঁছেছি মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর এলাকাতে। আজ সারাদিন আমাদের ক্যামেরা ঘুরবে প্রার্থীর সঙ্গে। সুজয়বাবু, মন্দিরে পুজো দিয়ে আপনি প্রচারটা শুরু করলেন, প্রথমে বাড়ির কাছের মন্দির এবং তারপরে আবার এখানে মন্দিরে পুজো দিয়ে, কিভাবে প্রচারে সাড়া পাচ্ছেন? আমার বাড়ির আমার যে মা আছে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিদিন আমি বেরোই। বিজেপি যেখানে বারবার আপনার সঙ্গে প্রতিপক্ষ রয়েছে এবং বিজেপি যেখানে হিন্দুত্বের কথা বারবার বড় করে দেখায়, আপনি পুজো করে শুরু করলেন প্রচার। আচ্ছা, কি মনে হলো? আমার সকালবেলায় স্নান করি, উঠে আমি প্রতিদিন আমার বাড়ির পুজোটা করি, আমার কুলদেবীকে স্মরণ করি, তার প্রার্থনা নিই। তো আমাদের ধর্ম তো মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, গির্জায় থাকবে, গুরুদুয়ারাতে থাকবে। আমাদের ধর্ম রাজনীতির মধ্যে কবে থেকে এলো? যারা রাজনীতি মানুষের কাছে গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের উপরে আস্থা বিশ্বাস ভরসা নেই, তারা ধর্মের নামে, কারণ ধর্ম এমন একটা দুর্বল জায়গা, মানুষের ধর্মের বীজ ঢুকিয়ে দিয়ে মানুষের মনকে বিচলিত করার চেষ্টা করে। তারা মানুষকে কাছে গিয়ে কোনোদিন বলে না যে আমরা 12 বছর কেন্দ্রে ক্ষমতায় আছি, আমরা ভারতবর্ষের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, মেদিনীপুরের মানুষের জন্য এই কাজগুলো করেছি, তার জন্য ভোট দেন। এটা বলার মতো ক্ষমতা নেই, কারণ করেনি ওরা। আপনার নিজে একজন জেলা তৃণমূলের সভাপতি, আপনি বিধায়ক, আপনার নিজস্ব গাড়ি রয়েছে, সব রয়েছে, তা সত্ত্বেও আপনি স্কুটিতে করে দেখছি প্রচারে বেরিয়েছেন। দেখুন, এখানে সবাই আছে, জিজ্ঞেস করুন যে আমি কিসে যাতায়াত করি। আমি তো বলবো না, আমার যারা এখানে আমার দলের সৈনিকরা আছেন, যারা আমার সহকর্মীরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে আপ টু ধেরুয়া পর্যন্ত, আপ টু শালবনী পর্যন্ত মেদিনীপুর শহর আমি কিসে যাতায়াত করি 24x7, মানুষকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। বাড়ির সামনে দেখলাম লেখা আছে পোস্টারে বড় করে, ঘরের ছেলে, মেদিনীপুরের ঘরের ছেলে সুজয় হাজরা। আপনি কি মানে সেই? আমাকে ছোটবেলা থেকে মেদিনীপুর শহরের মানুষ দেখছে, বিধানসভার মানুষ দেখছে, কারণ এই বিধানসভার ভোটটা 2001 সাল, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে 1998, তারপরে প্রথমবার অ্যাসেম্বলির ভোট হয় 2001 থেকে 2024 সাল পর্যন্ত সবাই জানে যে ভোটটা কে করাবে, সুজয় করাবে। সবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এই সম্পর্কটাই রাখতে চাই। চেয়ার যেমন না কোনো সময় আমাদের মনকে দুর্বল করে, অত দুর্বল মানে আমাদের অহংবোধ জাগে, চেয়ার যেমন মানুষের কাজের জন্য লাগে, মানুষের পাশে থাকার শক্তি যোগায়। যারা ভাবে চেয়ার মানে অহংকার, চেয়ার মানে দম্ভ, চেয়ার মানে পাওয়ার, আমি জানি না আমি সেই দলে পড়ি কিনা। আমি শুধু এইটুকুই মনে করি যে চেয়ার মানে লোককে ভালোবাসা, লোকের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ করা, মানুষের সঙ্গে আরও সম্পর্ক বাড়িয়ে দলকে শক্তিশালী করা। প্রচারের ফাঁকে সুজয় হাজরা এসে পৌঁছেছেন কঙ্কাবতী এলাকায়। কংসাবতী নদীর পাড় সংলগ্ন এলাকা। এই এলাকার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে নদীর পাড় ভাঙন। একটা পাড় বারবার নদীর ভাঙনের কবলে পড়ে এবং গ্রামবাসীরা তার মধ্যে এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে থাকে। গ্রামবাসীরা একটা বিনিদ্র রাত্রি যাপন করেন বন্যার সময়। সুজয়বাবুর সঙ্গে কথা বলবো। সুজয়বাবু এসছেন এই কঙ্কাবতী এলাকাতে, এখানে কাঁসাই নদী রয়েছে, পাড় ভাঙন একটা বড় সমস্যা। বিষয় হচ্ছে যে আমাদের যে কংসাবতী নদী বিভিন্ন কারণে, প্রাকৃতিকগত কারণে নদীর গতিপথের পরিবর্তন হয়েছে। আগে নদীর গতিপথটা ছিল টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রাম থেকে খেমাশুলির দিকে, কিন্তু বেশ কিছু বছর আমাদের এই গতিপথ পরিবর্তন করে আমাদের সদর ব্লকের দিকে চলে এসছে। ফলে এই যে নদী পাড় ভাঙন, এতে বসতযোগ্য জমি, বাসযোগ্য বসত ভিটে অনেক মানুষের নষ্ট হচ্ছে। এই জন্য আমার এই 15 মাসের মধ্যেই এই নদী ভাঙনের কাজ আমি শুরু করেছি। মণিদহতে কাজ শুরু হয়েছে, মেদিনীপুর শহরে যে প্রান্তে নদী ভাঙন হয় সেখানে কাজ শুরু হয়েছে, এবং এবারের আমার ইস্তাহারে
এটাকে সদর ব্লকের প্রধান ইস্যু রাখা হয়েছে, পার্মানেন্ট সলিউশন, অর্থাৎ এরকম কাজ নয় কি বছরে করলাম পরের বছরে বন্যায় ভেসে গেল, যাতে করে ভবিষ্যতে আর নদী ভাঙন না হয়, কারণ অনেকটা ভেঙে গেছে, অনেকটাই নষ্ট হয়েছে, যাতে পার্মানেন্টলি এটা সলভ করা যায়। এই বিষয়ে আমি বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেছিলাম এবং তারপরেই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ডিপিআর রেডি করে কাজ শুরু হয়েছে এবং আমি নিশ্চিত আগামী 1 বছরের মধ্যে, কারণ গত বছরে এত বৃষ্টি হয়েছে, কারণ গত 20-30 বছর এত পরিমাণ বৃষ্টি হয়নি যেটা গত বছরে হয়েছে প্রায় 3200 মিলিমিটার, যেটা আমাদের গড়ে 1200 মিলিমিটার থাকে। তো স্বভাবতই এই বৃষ্টিতে যখনই আপনি বাঁধ ভাঙনের কাজ রোধ করার চেষ্টা করবেন ধুয়ে যাবে। তো এই ধোয়া মোছার কাজ আমরা করতে রাজি নয়, আমরা চাই যে একদম পার্মানেন্ট সলিউশন, যাতে করে মানুষ এই বাঁধের তারা পাড় বাঁধাতে পারে, ভাঙনটা রোধ হয়, মানুষ ভালোভাবে থাকতে পারে। সেই কাজটা শুরু করেছি, শেষ করব আমি। এই শুধুমাত্র যে নদীর পাড় ভাঙন নয়, এই এলাকাতে মেছো যারা নদীতে মাছ ধরেন বা এই ধরনের পিছিয়ে পড়া মানুষজন তারা এই এলাকাতে থাকেন, তাদের জন্য আপনার ভাবনা চিন্তা কি রয়েছে? দেখুন, আমি তো ছোট্ট জায়গায় কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে যদি আমাদের এসসি সম্প্রদায় হয়, যারা আমাদের জেলে, তারা হচ্ছে যে এসসি সম্প্রদায়, যদি মাছ ধরা হচ্ছে তাদের প্রফেশন হয়, তাহলে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তর থেকে অনেকগুলো স্কিম রেখেছে। তাদের যেমন স্পেশাল ভাতা দেওয়ার বিষয় আছে, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত, তাদের ভাতার ব্যবস্থা আছে। আবার মৎস্য দপ্তর থেকে বাড়ি করা যায়, সেটা অনেকে জানে না, যোগাযোগ করলে সেটা আমি বলে দিতে পারতাম। আবার মৎস্য দপ্তর থেকে বিভিন্ন সময়তে মাছের চারা থেকে শুরু করে মাছের জাল, হাঁড়ি, ওয়েট মেশিন, আবার আপনাদের একদম মানে বরফযুক্ত যে সাইকেলে করে মাছ বিক্রি করবে তার জন্য বড় ইনসুলেটর বক্স সহ অনেক ধরনের স্কিম আছে। নিশ্চিতভাবে পরবর্তী সময়তে এই বিষয়গুলো কেউ যোগাযোগ করলে, যাতে তাদের এই, আমি তো করবো না, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, তার এই স্কিমগুলো সঠিকভাবে পৌঁছানো যায়, সেটা আমরা নিশ্চয়ই দেখব। আমরাকে দিদি দিয়েছে, গ্যাস দিয়েছে, বাথরুম দিয়েছে, আর রাস্তাঘাট পরিষ্কার করে দিয়েছে, আর হচ্ছে জলের সরবরাহ করে দিয়েছে, সাবমার্সিল দিয়েছে পাড়ায় পাড়ায়, লক্ষ্মী ভান্ডার দিয়েছে দিদি, 500 টাকা করে দিয়েছিল, এবারে দিচ্ছে দিদি 1500 করে টাকা দিচ্ছে। আমরা দিদিকেই ভোট দিব, আর কাকেও দিব না। আমরা দিদিকেই ভোট দেবো। দিদির কাছে অনেক সাহায্য, অনেক সুবিধা পেয়েছি, অনেক কিছু পাচ্ছি, বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভান্ডার, ইন্দিরা আবাস যোজনা পেয়েছি। গরিবের অনেক উন্নয়ন করেছে, মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, স্কুলের বাচ্চারা সাইকেল পাচ্ছে। যতটুকু প্রয়োজন মমতা ব্যানার্জির সাহায্য গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন সব সময় সুজয়বাবুকে আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায়। দাদা একদম আমাদের ঘরের ছেলে বললেই চলে, আমরা দাদাকে এক ডাকে সামনে পাই এবং মানে জিতবে মানে কি বিপুল 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 সংখ্যা ভোট নিয়ে সুজয়দা আমাদের এমএলএ হবে। আমরা রয়েছি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরার সঙ্গে। পায়ে পায়ে প্রার্থীর সঙ্গে আমরা কলকাতা টিভি বেরিয়েছি একসঙ্গে। প্রার্থী কোথায় কোথায় গেলেন, সকাল থেকে কি করলেন, সমস্ত কিছু আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি দর্শকদের। সুজয়বাবুর সঙ্গে আমরা কথা বলে নেব। সুজয়বাবু কিভাবে রাজনীতিতে এলেন বা এর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে সমস্ত কিছু নিয়ে। সুজয়বাবু, হঠাৎ করে কি রাজনীতিতে আসা, না রাজনীতি নিয়ে আরো ভাবনা চিন্তা ছিল আগে থেকে? দেখুন, আজকে নীল মহাষষ্ঠী। এই মহাষষ্ঠী শিব দুর্গার বিবাহ দিবস হিসেবে পালন করা হয় এবং মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় আজকে বাবার মাথায় জল ঢালেন। তো আমি সবাইকে প্রথমে নীল মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আমার দূর দূর তক আমাদের পরিবারে রাজনীতির কোথাও কোনো যোগসূত্র ছিল না কোনো সময়তেই। বাবা সরকারি গভর্নমেন্টের অফিসার ছিলেন, সারা জীবন বাইরে থাকতেন। আমার পরিবারে আমার 2 জেঠু, তারা 2জন হেডমাস্টার মশাই ছিলেন। তো ফলে রাজনীতির কোথাও কোনো যোগসূত্র ছিল না। কিন্তু 17 বছর 7 মাস আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তো বয়স কম, একটু কম বয়সে মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। ফলে ফার্স্ট ইয়ারে 17 বছর 7 মাসে ভর্তি হওয়ার পরে তখন আমাদের কেডি কলেজ অফ কমার্সের ছাত্র পরিষদের ইউনিট ছিল 1993 সাল। তো দাদাদের কাছ থেকে আইডেন্টি কার্ড নিতে হতো। মানে কি হতো, যে ছাত্র পরিষদের যে ইউনিট ছিল তাদের কাছ থেকে আইডেন্টি কার্ড নেওয়া হতো। তারা আইডেন্টি কার্ড করার ক্ষেত্রে একটু হেল্প করতো, কলেজ গেটে যেটা হয়।
কিন্তু ছাত্র পরিষদ কি, এসএফআই কি, এসবে আমি জানতাম না। মানে আমার পরিবেশটা ছিল অন্য, একটু খেলাধুলা এর মধ্যে আমি বেশি থাকতাম, সুইমিং, ক্রিকেট, ফুটবল এটা নিয়ে আমার থাকতো, আর পড়াশোনা নিয়ে। তো ওই আইডেন্টি কার্ড কেন নিলাম ওদের কাছ থেকে, তারপরে এই নবীনবরণ একটা হয় যে নতুনদেরকে অভ্যর্থনা, আর দাদারা বলেছেন, আমি গিয়ে তাতেও পার্টিসিপেট করার পরে হঠাৎ করেই একদিন ঠিক নির্বাচন ঘোষণা হবে, মানে কলেজ যে নির্বাচন, তার আগে গেট থেকে বেরিয়েছি, আমাকে ফেলে মারা হলো। আমি কিন্তু কোনো দলের সঙ্গেও কোনোদিন যুক্ত ছিলাম না, পরিবারেও কোনো যোগসূত্র নেই, আমি কলেজে গিয়েও কোনো দল ফলের বিষয় নেই। কিন্তু এই যে অল্প বয়সে রক্তাক্ত হওয়া, কোথাও গিয়ে একজন ইনোসেন্ট মানুষ যার সঙ্গে কোথাও কোনো রাজনীতির সম্পর্ক নেই, তাকে মারা হলো। এই একটা বয়স থাকে না, কম বয়সের রক্তের গরম বলি না আমরা, যে ও এর তো রক্তের গরম, কম বয়সে 2 দিন যা কেটে যাবে। ওই কম বয়সে এই রক্ত ছড়াটা কোথাও গিয়ে মনে একটা রেখাপাত করেছিল যে আমি কোনো কিছু অন্যায় না করে আমাকে রক্তাক্ত হতে হলো, যাদের জন্য রক্তাক্ত হতে হলো তাদেরকে কোথাও আমাদের এখান থেকে সরাবার ব্যবস্থা করতে হবে। তো আমার বাবাকে বললাম, আমার বাবা সবদিনই একটু মানে স্বাধীন চেতা মনোভাব ছিল, যেন বাবাকেও বিভিন্ন সময়তে বামফ্রন্ট সরকারের সময়তে অত্যাচার সহ্য করতে হয়েছে। সরকারি অফিসার শরীর খারাপ, তবুও তাকে শিলিগুড়ি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কখনো বর্ধমান করে দেওয়া হয়েছে, কখনো বেলগড়িয়া করে দেওয়া হয়েছে। তো বাবা বললেন যে যেটা তোমার মন চায় তুমি সেটা করো, তোমার উপরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, দেখবে নিজের কেরিয়ার, আমাদের পরিবারেতে এইসব বিষয় নেই, কেরিয়ার যেমন ঠিক রেখে যা কিছু করো। তো তখন থেকেই ছাত্র পরিষদে হাতে করি। তারপরে সবাই জানে যে কলেজের ভোট করতে হলে সুজয়কে ডাকতে হবে। এরপরে আবার 96 সালে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইউনিভার্সিটির ইতিহাসের প্রথম এবং শেষ 2011 সালে দল ক্ষমতায় আসার আগে ইউনিভার্সিটিতে কেউ কোনোদিন প্রার্থী দিতে পারেনি। তখন ডিএসওর সঙ্গে অ্যালায়েন্স করে 96 to 98 এই 2 বছর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আমি প্রার্থী দিলাম। প্রথম বছরে 32 জন, জিততে পারেনি, জেতার মতো পরিবেশ নেই। ভাইস চ্যান্সেলর থেকে ওয়েব ফুটার যারা প্রফেসর, ভয় দেখানো, চমকানো, ধমকানো, ভয়ঙ্কর পরিস্থিতি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে জায়গায়, রেল লাইনের এপারে কারো কথা বলার অধিকার ছিল না, কিন্তু আমাকে দমাতে পারেনি। আর আমি কেডি কলেজের আমার ইউনিটের যারা আমার সহপাঠী ছিল, তারা এই সুজয়ের মনোভাবের জোরটাকে অ্যাপ্রিসিয়েট করে 32টা সিটে আমরা লড়াই করেছিলাম, হারিয়ে দেওয়া হয়েছে। পরের বছরও আমরা ওই 32 থেকে ওটাকে টেনে নিয়ে 37 করেছিলাম, হেরে গিয়েছিলাম। কিন্তু রেখাপাত করে গেছিলাম বামফ্রন্টের চোখে যে ইচ্ছে শক্তি থাকলে, মন থাকলে প্রার্থী দেওয়া যায়, লড়াইও করা যায়। যতই তোমরা মার দাও, গন্ডগোল করো, হ্যাঁ ওরা একটা আমার ক্ষতি করে দিয়ে গেছে। কারণ আমি ফার্স্ট ক্লাস ছিলাম আমাদের কেডি কলেজ অফ কমার্সে, আমি ক্লাস 12-এ ফার্স্ট বয় ছিলাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েসে। আমাকে আমার যারা হেড অফ দ্য ডিন আছেন তারা বলেছিলেন যে তোমার কেরিয়ারটা আমরা শেষ করে দেবো। তারা কথা রেখেছিলেন, আমাকে 53.4 নাম্বার দিয়েছিলেন। আমি 55% ক্লাস পেলে আমি যেখানে কলেজ সার্ভিস কমিশনে বুঝতে পারতাম, আমাকে সেই জায়গায় আটকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়তে কলকাতায় পড়াশোনার জন্য চলে যায়, কিন্তু কলেজে ভোট হবে মানে সুজয়ের ডাক পড়ে যাবে। সুজয়বাবু 2011 সাল থেকে, যখন মৃগেনবাবু এইখানকার এমএলএ ছিলেন, তখন থেকে এলাকায় কাজ করতেন এমএলএর প্রতিনিধি হিসাবে। সুজয়দা ভালো মানুষ, ওর কাছ থেকে সকলেই সুবিধা পেয়েছে, যেখানে যা করার করে দেয়, সকলেই সুবিধা পেয়েছে। সুজয়দা আমাদের যে প্রার্থী হয়েছে, সুজয়দা খুব ভালো মনের মানুষ, সুজয়দা খুব ভালো মানুষ। সুজয়দাকে বিপুল ভোটে জয়ী করানোর জন্য আমরা সবাই মহিলারা সুজয়দার পাশে আছি এবং দিদির পাশে আছি, দিদির হাত শক্ত করব। বিপ্লবী মেদিনীপুরের বিপ্লবী এই চিন্তা ভাবনা আর কি, যেখানে ক্ষুদিরাম থেকে শুরু করে বিমল দাস। মেদিনীপুর তো কোনো সময় মাথা নত করতে শেখেনি। মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি। এই মাটি আমি অনেক লোককে বলি, কি হয় না আমাদের দলেই অনেক সময়তে কলকাতার 2-1 জন এসে
ফৌজদারি করার চেষ্টা করে। আমি সবাইকে বলি, আমার যদি কেউ নেত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যদি নেতা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাইরে আমি আর কোনো নেতা নেত্রীকে, যদি তারা আমাকে সম্মান দেয় আমি তাদেরকে সম্মান দেবো, তো তারা যদি এসে মেদিনীপুরের লোককে ছোট চোখে দেখে, অসম্মান করার কথা ভাবে, তার যোগ্য জবাব তারা আমার কাছ থেকে পেয়ে যাবে। আমি মেদিনীপুরের ছেলে, এত সহজে মাথা নত করা যায় না। শুধু রাজনীতি নয়, আপনাকে শুনেছি যে আপনি ক্লাব, বিভিন্ন খেলাধুলো সমস্ত কিছুকে আপনি বেশি পছন্দ করেন এবং আপনার ইশতেহারেও দেখলাম ভাবনা চিন্তা রয়েছে এইসবের জন্য। দেখুন, এই যাবৎকালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আজকের ডেটে আমি ক্রিকেট কোচিং কমিটির চেয়ারম্যান। এই জেলার এর আগে কোনো ব্যক্তিত্ব এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেননি। সিএবিতে আমার নিজস্ব অফিস আছে, এই যে রুম দেখছেন, একটা বড় রুম সিএবিতে আমাকে দেওয়া আছে। আমি সিএবিতে গেলে যদি মনে করি রাত থাকতে পারবো, সিএবি থেকে আমার থাকার ব্যবস্থা করা আছে। সিএবির মতো জায়গাতে ক্রিকেট কোচিং কমিটির চেয়ারম্যান থাকা একটা বিরাট সম্মানের। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রিকেট অ্যাসোসিয়েশন, খোখো, কবাডি, যোগা অ্যাসোসিয়েশন আমি সভাপতি। মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি লাইভ মেম্বার। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। মেদিনীপুরে একমাত্র থিয়েটার, তরুণ থিয়েটারের আমি চিফ অ্যাডভাইজার। এই কদিন আগেই আমাদের জ্ঞান মঞ্চে, সিসির মঞ্চে আমাদের এই থিয়েটার পরিবেশন হলো। কম বেশি মেদিনীপুর শহরের বাইরে জেলার 100টা খেলাধুলার সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। ভালো লাগে, ভালোবাসি। এবং আজকের দিনে যদি আমাকে বলে যে আপনি যদি রাজনীতি ছেড়ে দেন আপনার কাছে প্রিয় কি হবে, আমার কাছে প্রিয় আমার মাঠ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। 24 সালে 2টো লোকসভাতে আমরা হেরে গিয়েছিলাম। 2টো লোকসভায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর। তাদের হাতে দিতে পেরে আমি আনন্দিত, কৃতজ্ঞ, গর্বিত। কারণ তারা আমাকে চেয়ারটা দিয়েছিলেন যাতে দলের শক্তি বৃদ্ধি করতে পারি, সংগঠনকে শক্তিশালী করতে পারি। চেষ্টা করেছি যে দলকে আমাদের একদম নিচু স্তরের কর্মীদের সঙ্গে জেলা এবং নিচু স্তরের মধ্যে একটা সংমিশ্রণ, এবং এই জেলার রুট স্তরের কর্মীদের মধ্যে কোথাও একটা গ্যাপ হয়ে গেছিল 5-7 বছরে, সেই গ্যাপটাকে মিটিয়ে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল তৈরি হওয়ার পরে সবচেয়ে ভালো রেজাল্ট, পৌরসভা নির্বাচনে দল তৈরি হওয়ার পরে সবচেয়ে ভালো রেজাল্ট, এবং লোকসভা নির্বাচনে 2টো সিটকে ফিরিয়ে দেওয়া। এই সূত্র ধরেই বলি আপনাকে যে আপনি জেলা সভাপতি, তার সঙ্গে আবার বিধায়ক, গোটা জেলা আপনাকে লক্ষ্য রাখতে হয় জেলা সভাপতি হিসেবে। এই দুটোর মধ্যে কম্বিনেশনের কি কোনো সমস্যা হয় আপনার? কম্বিনেশনের সমস্যা হয় না। কি হয়, আমি ধরুন আমার এই বিধানসভাতে একটু বেশি টাইম দিতে পারতাম প্রচারে। আমাকে কিসারি ছুটতে হচ্ছে, দাঁতন যেতে হচ্ছে, নারায়ণগড় যেতে হচ্ছে, গড়বেতা যেতে হচ্ছে, ফলে আমার এই প্রচারের জায়গাটা আমাকে কম করতে হচ্ছে আর কি। তো দল দায়িত্ব দিয়েছে, দলই করতে হবে। বিধায়ক হিসাবে যে দায়িত্ব সেটাও করতে হবে, প্রার্থী হিসাবে যে দায়িত্ব সেটাও করতে হবে, আবার দলের সভাপতি হিসাবে প্রত্যেকটি প্রার্থী যাতে ভালো করে প্রচার কাজ, অন্যান্য কর্মসূচি সঠিকভাবে করতে পারে সেটাও দেখভাল করতে হবে। তবেই না দল আমাকে রেখেছে, দল তো রেখেছে দলের শক্তি বৃদ্ধি করার জন্য, সেই কাজটা তো করবো। সেই জন্য স্বপ্ন আছে এবারে আমাদের জেলায় 8-এ 8 করার। আশা করছি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে 8-এ 8 এবারে করতে পারবো জেলায়। 8-এ 8 বলছেন, কিন্তু যেখানে দিলীপ ঘোষের মতো প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী বলে সবাই বলেন দিলীপ ঘোষকে, সেই রকম জায়গাতে কি আপনারা জয় পাবেন বলে আশা করছেন? দিলীপ ঘোষ মানুষের মন থেকে মুছে গেছে, বুঝে গেছে মানুষ যে এই লোকটা শুধু টিভির পর্দায় বেঁচে আছে, মিডিয়া হাইপের মধ্যে বেঁচে আছে, মানুষের জন্য কিচ্ছু করেনি। যে পার্টিটার জন্ম হয়েছে ভারতবর্ষের আত্মা মহাত্মাকে হত্যা করে, সেই পার্টি আরএসএস এর থেকে বীজ রোপণ হয়ে বেরিয়ে এসছে বিজেপি। তারা আজকে বলছে যে যারা ভারতবর্ষের জাতীয়তাবাদী নাগরিক, যাদের নাম কেটে বাদ দেওয়া হলো, যারা 50 বছর 60 বছর ধরে ভোট দিচ্ছে, দিলীপ ঘোষ যাদেরকে দেশদ্রোহী বলছে। বিজেপি আরএসএস হচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে বেশি দেশদ্রোহী। স্বাধীনতা সংগ্রামের পীঠস্থানে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদেরকে ইংরেজদের হাতে ধরিয়ে দেওয়ার বিনিময়ে যারা উৎকোচ গ্রহণ করত, ইংরেজদের কাছে মুচলেখা লিখে দিয়ে যে জয়প্রকাশ বাবু, যে শ্যামাপ্রসাদ মুখার্জিরা এই আরএসএস এর নেতা হয়েছিল, তাদের কাছ থেকে আমরা শিখবো ভারতবর্ষের জাতীয়তাবোধ। এরা প্রকৃতপক্ষে দেশদ্রোহী বলেই ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, সভ্যতা, ইতিহাসকে মানে না। এরা চাইছে ধর্মের নামে পেশি আস্ফলন করে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষের সমস্ত স্বশাসিত সংস্থাগুলোকে ধ্বংস করে, পরিকাঠামোগুলোকে নষ্ট করে ভারতবর্ষের মানুষের ভোট লুট করে ক্ষমতায় আসতে। এটাকে আমরা রুখবো।
অর্ধাঙ্গিনী যিনি, তিনিও তো রাজনীতিতে রয়েছেন এবং তিনি কাউন্সিলর। কিভাবে আপনাকে রাজনীতিতে সহযোগিতা করেন? দেখছেন তিনি তার মতো করে সারাদিন ধরে ঘুরছেন। তিনি এটাই যে তিনি দিদির হাতকে শক্তিশালী করতে হবে। আমি এটা বড় কথা নয়, তারও পরিচয় তিনি কাউন্সিলর, তিনিও ডবল MA করা একজন ভদ্রমহিলা, তিনিও সংস্কৃতি জগতে দীর্ঘদিন ছিলেন, ভালো কবিতা বলেন, ভালো আঁকতে পারেন। তো তিনিও সারাদিন ছুটছেন। আমি এই সকাল থেকে আমি বেরোবার আগে দেখি সে নেই, মানে তিনিও কোনো না কোনো ওয়ার্ডে প্রচার করতে যাচ্ছেন। পাশে কালগাং আছেন, তাদেরকে কথা দিয়েছেন আমি সেখানে প্রচার করতে যাব। তাদেরও ডিমান্ড যে বৌদিকে এখানে আসতে হবে। এটা ভেবে নয়, এটা ভেবেই তিনি প্রচার করছেন যে মমতা দিদির হাতকে শক্তিশালী করতে হবে, মেদিনীপুর বিধানসভার প্রার্থীকে জেতাতে হবে। আপনার এই মুহূর্তে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আপনার যে নিজস্ব যে বিধানসভা 14 মাস যেখানে আগে করেছেন, আবার নতুন প্রার্থী হয়েছেন, আপনার ম্যানিফেস্টো কি রয়েছে বা আপনি সাধারণ মানুষের জন্য অনেকগুলো বিষয়, ছোট ছোট বিষয় বলে দিই। যেটা বাস্তবসম্মত, যেটা করতে পারবো সেটাই করা আছে। নদী ভাঙন রোধের জন্য 100%, ওটাই আমার প্রধান ইস্যু মেদিনীপুর সদর ব্লকে। আমি চেষ্টা করবো মেদিনীপুর সদর ব্লকে, জিজ্ঞেস করুন আমার সবাই সহকর্মীরা আছেন। এই 14 মাসে আমি মেদিনীপুর সদর ব্লকে 4টে অঞ্চলে ম্যাক্সিমাম 75% রাস্তা কমপ্লিট, আর 2-4টে রাস্তা আছে মেদিনীপুর শহরের সঙ্গে যুক্ত হতে পারবে। এরকম গ্রাম বাংলার আরো 50টা রাস্তা আগামী দিনে কংক্রিট ঢালাই করবো, সেটা আমার ইশতেহারে করা আছে। সেকেন্ড স্টেডিয়ামের জন্য একটা অ্যাথলেটিক কোচ, অ্যাথলেটিকের আমাদের ট্রাক, একটা ক্রিকেট পিচ, এগুলো করার কথা বলা আছে। ফ্লাড লাইটের ব্যবস্থা করা আছে, 2000 আসন বিশিষ্ট মাঠের ব্যবস্থা করা আছে। একটা অডিটোরিয়াম করার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল কালচারাল জগতে থাকার জন্য। একটা 250-300 সিট বিশিষ্ট একটা আমরা অডিটোরিয়াম করবো, এবং সেটা আমাদের টিভি টাওয়ার মাঠে। অলরেডি বিগ বাজারের কাজ চলছে, সেখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর যারা আমাদের হাতে SHG গ্রুপের মায়েরা থাকেন তারা সেখানে করবেন। সব মিলিয়ে নদী ভাঙনের সাথে সাথে মেদিনীপুর শহরে বিভিন্ন বাজারে প্রচুর লোক আছে, তাদের জন্য একটা করে বায়ো টয়লেটের ব্যবস্থা করা। যানজট একটা বড় ইস্যু মেদিনীপুর শহরে, এটা আমি সব দিনই বলছি। এই যানজট সমস্যার জন্য লাইন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করতে হবে। তারা যদি সহযোগিতা করে যানজট মুক্ত মেদিনীপুর শহর মানুষ দেখতে চায়, আমি দেখতে চাই, আমিও নিজে হাঁসফাঁস হয়ে উঠি এই যানজট দেখতে। এই যানজট মুক্ত শহর আমরা সবাই চাই, সেটা করার জন্য চেষ্টা করব। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রার্থীর প্রায় প্রচারে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের সুজয় হাজরার কথা। আজকে তিনি কিভাবে সারা দিন কাটালেন তা আপনাদের দেখালাম কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভির জন্য সৌম্যকান্তি ত্রিপাঠী, কলকাতা টিভি।